আমার বিয়ের প্রথম রাতে আমার হাজব্যান্ড দেখলো আমার শরীরে হাজারটা ক্ষতচিহ্ন। এটা দেখার পরে সে আমাকে কিছু জিজ্ঞেস করে নাই, সাত পাঁচ কিছু ভাবে নাই, না ভেবে সবাইকে জানাই দিল সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি পপি, চলেন আমার গল্পটা আজকে আপনাদের শোনাই। আমার ছোটবেলা থেকে বেরো ওঠা রংপুরে। আমরা 4 ভাই বোন, খুবই অভাবের সংসার, কোনো রকমে খেয়ে পড়ে দিন যাপন। সেই জায়গা থেকে প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত পড়াশোনা হয়েছে। 6-এ ওঠার পরে খুব কষ্ট করে মা টাকা জোগাড় করে হাই স্কুলে ভর্তি করেছেন, বাট 7-এ ভর্তি হওয়ার জন্য টাকা ছিল না, যার কারণে আমার পড়াশোনাটা আর হয় নাই। বাসায় থাকতাম, মায়ের সাথে কাজ করতাম। আমাদের 4 ভাই বোনেরই প্রাইমারি স্কুল পর্যন্তই পড়াশোনা। তো আমি ছিলাম আমার বাবা মায়ের 3 নম্বর সন্তান। সবার বড় ছিল আমার বড় ভাই, তারপরে আমার বোন, তারপরে আমি, তারপরে আমার ছোট একটা ভাই। তো আমি যখন আমার 14-15 বছর বয়স হবে, তখন আমার বাবা ঢাকা চলে যায়। সবাই বলে যে ঢাকা গেলে ওখানে রিক্সা চালালেও নাকি অনেক টাকা পাওয়া যায়, অন্ততপক্ষে আমরা 3 বেলা খেয়ে পরে বাঁচতে পারবো। তো আমাদের এখানে পাশের বাড়ি এক আঙ্কেল, উনি ঢাকায় থাকতেন। ওনাকে বললেন তাহলে আমাকেই নিয়ে যাও, রিক্সা তো আমি চালাতে পারি। বাবা ভালো রিক্সা চালাতেন। তো আমার বাবা বুদ্ধিমান ছিলেন এবং খুবই স্মার্ট একজন মানুষ ছিলেন। তাকে দেখতে শুনতেও খুব ভালো লাগতো। তাকে দেখে মনেই হতো না সে একজন রিক্সা চালক বা কৃষি কাজ করতেন। আমাদের পাশের বাসার আঙ্কেলের সাথে আমার বাবা ঢাকায় চলে গেল এবং বেশ কিছুদিন রিক্সা চালালো। মাঝে মাঝে বাসায় আসতো, ভালোই টাকা ইনকাম করতো। আমাদের সংসারে তেমন একটা সমস্যা হতো না। এভাবে রিক্সা চালাতে চালাতে আমার বাবা যেখানে থাকতো ওখানের একটা লোক গার্মেন্টসে চাকরি করতো। সে একদিন আমার বাবাকে বলে, তুমি দেখতে শুনতে এত সুন্দর, এত স্মার্ট, তো তুমি রিক্সা চালাও কেন? তুমি তো একটা চাকরি করতে পারো। তা আমার বাবা বললো, আমি তো শিক্ষিত না, আমি গ্রাম থেকে এসেছি, আমাকে কে চাকরি দিবে? 2000 সালের ঘটনা। তখন গার্মেন্টসে চাকরি করতে কোনো সার্টিফিকেট লাগতো না। লোকটি আমার বাবাকে ভুয়া একটা সার্টিফিকেট দিয়ে ভর্তি করিয়ে দিল। আমার বাবা চাকরি শুরু করে দিল। মাসে 7 থেকে 8 হাজার টাকা বেতন তুলতে শুরু করলো। ওটা আমাদের জন্য ওই সময় অনেক কিছু ছিল। আমার বাবা মাঝে মাঝে বাসায় আসতো। এক সময় চিন্তা করতে লাগলো যে আমি একা চাকরি করে তো কিছু করতে পারবো না। তা আমার বড় ভাই ছিল, তার বয়স ছিল 18-19 হবে। আমার বাবা এসে আমার ভাইকে নিয়ে গেল, আমার ভাইকেও চাকরিতে ঢুকিয়ে দিল। আমার বাবা আর ভাই মিলে বেশ ভালোই টাকা ইনকাম করতে শুরু করলো। আমি, আমার মা আর আমার ছোট ভাইয়ের বাসায় থাকতাম। আমার বোনের তো বিয়ে হয়ে গেছে। কিছুদিন পর আমার বাবা এসে বলল, চলো তোমাদেরকেও নিয়ে যাই, এখানে থেকে আর কি করবে, আমাদের তো রান্নাবান্নার লোক দরকার হয়। তা আমার ছোট ভাই তো এখানে মাদ্রাসায় ভর্তি ছিল, সে পড়াশোনা করতো। তা আমার মা বলল যে ছোট ছেলেটা থাক, শুধু আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় যাই। আমার মার তখন ওই চিন্তাধারা ছিল না যে ঢাকায় আরও ভালো মাদ্রাসায় পড়াশোনা করানো যাবে। আমার ছোট ভাইকে গ্রামেই রেখে আসলো। মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো আর বললো, ছুটি হলে তুই তোর আপুর বাসায় এসে থাকিস, আর আমরা তো বছরান্তর হলেও আসবো, তখন আমাদের সাথে তোর দেখা হবে। এ বলে মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসলো। আমি আর মা বাসায় থাকতাম। এভাবে কমপক্ষে 4-5 মাস কেটে গেল। আমরা শুধু শুধু বসে খেতে লাগলাম। আমার মা এক সময় বলল, এভাবে বসে খেলে তো রাজার ভাণ্ডারও ফুরে যাবে। আমি তো গ্রামে থেকে কত কষ্ট করেছি, বাড়ি বাড়ি কাজ করেছি, ধান উঠিয়েছি, আমাদের কৃষিকাজের জমি ছিল, অনেক কষ্ট করতে হয়েছে। তা আমার মা এখানে বসে বসে থাকতে পারছিল না, সেও চাইছিল কিছু একটা করতে। আমার মা দেখতো আশেপাশের মহিলারাও গার্মেন্টসে চাকরি করে। তা আমার বাবাকে একসময় বলল, তুমি আমাকে চাকরি ঢুকিয়ে দাও না, আমার মেয়ে বাসায় থাক, রান্না বান্না করবে, আমি তোমার সাথে চাকরি করব। একসময় আমার বাবা আমার মাকেও গার্মেন্টসে ভর্তি করে দেয়। তখন তারা 3 জনে মিলে ভালোই টাকা ইনকাম করতে শুরু করে। আমি বাসায় একা থাকতাম। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম, গায়ের রং ফর্সা, চুলগুলো লম্বা, উঁচু ছিলাম। এভাবে চলতে থাকে, কিন্তু আমাকে যেই দেখে পছন্দ করে ফেলে। বেশ কয়েকটা বিয়ের সম্বন্ধও এসেছে। তা আমার মা বাবার চিন্তা ছিল এভাবে কিছুদিন কর্ম করে গ্রামে চলে যাবে, টাকা পয়সা জমিয়ে গ্রামে গিয়ে একটা কিছু করে খাবে, তখন আমাকে ভালো দেখে বিয়ে শাদি দেবে। কারণ যদি আমার শ্বশুরবাড়ির লোকজন শোনে আমার বাবা মা গার্মেন্টসে চাকরি করে, তাহলে তো ভালো ঘর থেকে আমাকে নেবে না। এর জন্য আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চায়নি। আমি ওখানেই ছিলাম। আমার বাবা মা ভাই গার্মেন্টসে চাকরি করছে, ভালোই জীবন যাচ্ছিল আমাদের। এর মধ্যে ওখানকার একজন আমাকে পছন্দ করে, এর কাছে চিঠি দেয়, ওর কাছে চিঠি দেয়, আমাকে দেখা করতে বলে, কিন্তু আমি পাত্তা দেই না। একসময় কেমন যেন আমারও ভালো লেগে যায়। তখন আমাদের বাসার পাশের একটা আন্টিকে বলি, আন্টি ওই ছেলেটা আমাকে না খুব পছন্দ করে। ছেলেটির নাম ছিল হাসান।
তো আন্টিটা শুনেই অবাক হয়ে যায়, বলে যে খবরদার তুই ওই ছেলের সাথে কথা বলিস না, ও কিন্তু খুবই খারাপ ছেলে, ও প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করে দেয়। এখানে যতগুলো মেয়ে ছিল সবার জীবনে একে একে ও নষ্ট করে দিয়েছে, এখন তোকে দেখেছে ভালো লেগেছে, তোকে আবার নষ্ট করে ও কিন্তু ছেড়ে দেবে, খবরদার তুই কখনোই ওর সাথে কোনো সম্পর্ক করিস না। কথা শুনে আমি তো খুব ভয় পেয়ে যাই, আমি আর ওর সাথে কোনোভাবে দেখাও করি না, কোনো যোগাযোগও করি না। যেই এসে আমাকে খবর দেই আমি বলি যে না, আমি ওর সাথে কোনো কথা বলবো না। কিন্তু আমাদের বাসার একটা সমস্যা ছিল, পানির সমস্যা, আমাদের বাসায় পানি থাকতো না, একটা কুয়া ছিল, ওখান থেকে গোসল, থালা বাসন মাজা, অন্য অন্য কাজে ব্যবহার হতো, কিন্তু খাওয়ার পানিটা বাইরে থেকে আনতে হতো। পাশের বাসায় একটা মোটর বসানো ছিল, ওখান থেকে পানি নিয়ে আসতে হতো। তা আমি সব সময় ওখান থেকেই পানি এনে রাখতাম। একদিন একটা মোটরের ঝামেলার কারণে আমার পানি আনতে দেরি হয়ে গেছে, সেদিন রাত হয়ে গেছে, আমার বাবা মা বাসায় ছিল না। তা আমি রাতে পানি আনতে গিয়েছি, যেই আমি বাইরে বের হয়েছি দেখি ছেলেটা ওই দিক দিয়ে ঘোরাঘুরি করছে, কারণ আমাদের বাসার সামনেই ওদের বাসাটা ছিল। তখন ও আমাকে দেখেই আমার হাতটা চেপে ধরে, আমি পানি নিয়ে চলে আসছিলাম এই সময়। আমাকে বলে, তোর এত কিসের অহংকার বস্তির মেয়ে, তুই আমার সাথে যোগাযোগ করছিস না, তোকে আমি পাত্তা দিচ্ছি, এটাই তো অনেক বড় কিছু, তুই জানিস আমি কে? আমি তখন রেগে গিয়ে বললাম, আমি তো জানতে চাই না আপনি কে, আর আমি বস্তির মেয়েতে আমার সাথে সম্পর্ক করতে আসছেন কেন? আপনি বড়লোকের ছেলে, বড়লোকের মেয়েদের সাথে সম্পর্ক করেন, আপনি আমাকে ছেড়ে দেন। কথা বলে কয়েকটা গালিগালাজ করে বকাবকি করে আমি ওখান থেকে চলে আসি। আসার পর জানতে পারি আমার বাবা মা ভাই নাকি আজকে আসবে না, তাদের নাতি কি নাইট আছে, নাইট করলে তো অনেক টাকা পাওয়া যায়, মাঝে মাঝে এরকম তারা নাইট করে। তা আমি প্রতিদিনের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর আমার একটা স্বভাব ছিল কি রাতে যাতে উঠতে না হয়, এর জন্য আমি পানির কলস ভরে দরজার সাথে ঠেকান দিয়ে রাখতাম, যাতে আমার বাবা মা এসে আমাকে ডাকতে না হয়, তারা নিজেই ঘরে এসে যেন খেয়ে দিয়ে ঘুমিয়ে যেতে পারে। তো আমি প্রতিদিনের মতো ওটাই করতাম, কিন্তু আমার মা যাকে দিয়ে খবর দিয়েছে যে আজকে আমরা বাড়িতে আসতে পারবো না, সে আমাকে বলেছে যে তুমি দরজাটা লাগিয়ে ঘুমিও, ওই যে আমার প্রতিদিনের অভ্যাস। আমার বাবা মা ভাই 10টার ওইদিকে আসতো, ওই জন্য আমি এরকমভাবেই রাখতাম, কিন্তু আজ যে সারা রাত আসবে না এটা আমার খেয়ালই নেই। আমি ওভাবেই খেয়ে দিয়ে আমি দরজার সাথে কলসটা হেলান দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আমি মধ্যরাত্রে খেয়াল করলাম ঘুমের ঘরে আমার বুকের উপর একটা ভারী কিছু আছে। আমি হঠাৎ জেগে দেখি আমার মুখটা একটা মানুষ চেপে ধরে রেখেছে, আর আমার বুকের উপর একটা লোক আছে। আমাদের তো টিনের ঘর ছিল, আর পাশের রুম থেকে সব কিছু শোনা যেত। মনে করেন এক লম্বা করে টিনের ঘর দেওয়া ছিল, আর মাঝারি করে করে কাটা ছিল। অনেক লোক ওখানে থাকতো, সবাই গার্মেন্টসে চাকরি করতো, সবাই ভাড়া থাকতো। তা আবছা আবছা আলো আসতেছে, আমি ওই আলো দিয়ে দেখলাম সেই লোকটি যে আমার সাথে রাতে বেয়াদবি করেছে, হাসান। আমি দেখে তো আঁতকে উঠলাম, কিন্তু আমি আওয়াজ বের করতে পারছিলাম না। সে মুহূর্তের মধ্যেই আমার হাতটা আমার মুখটা চেপে ধরে আমার ওড়না দিয়ে মুখটা বেঁধে ফেললো, আমার হাতটা বেঁধে ফেললো। তারপরে আমার সাথে জোর জবরদস্তি করে যা করার করলো। শুধু তাই করলো না, আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত করে দিল, আমাকে প্রত্যেকটা জায়গায় কামড়ে কামড়ে আমার অবস্থা খুব খারাপ করে দিল। সে আমার ওরকম অবস্থা করে দরজাটা খুলে কখন চলে গেছে আমি ঠিকই পাইনি, আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। যখন ভোর 5:30টায় আমার বাবা মা আসে তখন আমার একটু একটু হুঁশ হয়। আমার বাবা মা এসেই তো আমাকে দেখে চিৎকার করা শুরু করে দেয়, আশেপাশের যত লোকজন ছিল সবাই এসে জড়ো হয়। আমার মা এসে আগে আমার মাথায় পানি দেয়, কিন্তু ওই মুহূর্তে কারো হুঁশ নেই যে আমাকে ডাক্তারের কাছে কিংবা হসপিটালে নিয়ে যেতে হবে। সবাই আমাকে প্রশ্ন করা শুরু করে, তোর সাথে কে এটা করেছে, কে করেছে, কেন হয়েছে? আমি তো কোনো উত্তর দিতে পারছি না। আমার খুবই অবস্থা খারাপ ছিল, আমার ব্লিডিং হতে হতে আমার রক্তশূন্যতা হয়ে গেছে, আমার সারা শরীরের কামড়ের দাগ। আমার অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল যে কে ওর সাথে এতটা খারাপ করেছে। এভাবে থাকতে থাকতে ঘন্টা দেড়েক পর আমি একটু স্বাভাবিক হলাম। তখন আমি বললাম যে পাশের বাসার হাসান আমার সাথে এটা করেছে। তখন সবাই বলল যে যা হওয়ার হয়ে গেছে, এটা চেপে যাও, এটা নিয়ে কথা বললে তোমরা এখানে থাকতে পারবে না, তোমাদের তো এখানে থাকতে হবে। তখন আমার বাবা কারোর কথাই শুনলো না, থানায় গিয়ে জিডি করলো। জিডি করার পর পুলিশ এসে কী করলো জানি না, আস্তে আস্তে এই বিষয়টা না ধামা চাপা হয়ে গেল। পুলিশ আর এগালো না, এবং এ বিষয় নিয়ে কোনো কিছুই আর হলো না। তখন সবাই বললো ওরা তো প্রভাবশালী, হয়তো টাকা দিয়ে পুলিশকে কিনে নিয়েছে। তা আমরা ভাবলাম তাই। তখন এটা নিয়ে আর কোনো কিছুই হলো না, এভাবে চলতে থাকে। কিন্তু আমি আস্তে আস্তে না কেমন যেন হয়ে যাই, একটা ট্রমার মধ্যে থাকি। আমার রাতে ঘুম হয় না, আমি কারোর সাথে কথা বলি না, আমার অবস্থা খুব খারাপ হতে থাকে। এটা আমার
বাবা মা দেখে খুব চিন্তায় পড়ে যায়। আমার বাবা আমার মাকে বলে তুমি ওকে নিয়ে বাসায় চলে যাও, কিন্তু আমি যেতে চাই না। যে বাসায় কি আমি মুখ দেখাবো কী করে মানুষকে, আমি এখানেই থাকতে চাই। এভাবে চলতে চলতে বেশ কিছুদিন পরে আস্তে আস্তে আমিও স্বাভাবিক হতে শুরু করি। আমার বাবা মাও চাকরি করতে শুরু করে, কিন্তু অনেকগুলো আমার বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু আমি বিয়ে করতে চাই না। তা আমার মা বাবা বলে যে একে তো বিয়ে দিতে হবে, এভাবে আর কতদিন রাখবো। আমার মা বাবা গ্রামে চলে যায় আমাকে নিয়ে, আমাকে বিয়ে দেওয়ার জন্য। বেশ কিছুদিন আমরা গ্রামে থাকি। এর মধ্যে আমার জন্য একটা সম্বন্ধ আসে, আমাকে দেখে এক কথাতেই পছন্দ করে ফেলে। কারণ আমি তো দেখতে খুবই সুন্দরী ছিলাম, আমার ভিতরে তো আর কেউ দেখছে না। আমি নিজের দিকে নিজেই তাকালে কান্না করে দিতাম। আমার এতটা অবস্থা খারাপ ছিল, প্রত্যেকটা কামড়ের দাগ কালো চিহ্ন হয়ে গেছিল। খুবই বিচ্ছিরি লাগতো আমাকে দেখতে। তা আমি এসব নিয়ে খুবই চিন্তা করতাম। আমি আমার বোনকে ফোন দিয়ে বললাম, দেখ আমার তো শরীরের এরকম অবস্থা, এটা যদি বিয়ের পর জানতে পারে তাহলে তো আমি সংসার করতে পারবো না। আমি বিয়ের আগেই ওকে জানিয়ে দিই। ওর সাথে আমার বিয়ে ঠিক হওয়ার পর মাঝে মাঝে কথা হতো, কারণ আমাদের বিয়ে ঠিক হওয়ার পর 1 মাস পর আমাদের বিয়ে হয়েছিল। আমার বাবা 50,000 টাকা নগদে ফার্নিচার গহনা দিয়ে আমাকে বিয়ে দেয়, কিন্তু সেই সময় মানুষ কাবিল করতো না। আমার কাবিনটাও হয় 50,000 টাকা, আমাকে বিয়ে করে নিয়ে চলে যায়। বাসর রাতে সে যখন আমার কাছে আসে এবং আমার জামা তোলার সাথে সাথে এটা দেখতে পায়, দেখে সে তো দৌড়ে সরে যায়। আর সে আমাকে জিজ্ঞেস করে তোমার এটা কিভাবে হয়েছে আমাকে বলো। আমি বলতে চাইনি, কিন্তু সে আমাকে এতটা প্রেশার দেয় আমি বলতে বাধ্য হই। সে এটা শোনার সাথে সাথে আমার থেকে দৌড়ে চলে যায়। আমি ঘুমিয়ে আছি, এর মধ্যে ভোরে উঠে দেখি সে আমার পাশে নেই। আমি সকালে উঠেই দেখি ওই বাড়িতে আমার মা বাবা ভাই বোন সবাই রয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। সে আমাকে উঠানে ডাকে, ডেকে সবাই এক জায়গায় বসে বলে আমি এই নষ্টা মেয়ের সাথে সংসার করতে পারবো না, আমি এই মেয়েকে আজকেই ডিভোর্স দেব। এ কথা বলে জোর জবরদস্তি করে আমার বাবা মার সাথে তখনই আমাকে পাঠিয়ে দেয়। বাসায় আসার পর আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে গালাগালি শুরু করে, আমাকে দোষারোপ করতে শুরু করে যে তুমি কেন ওকে সব কিছু বলেছো, না বললেও তো পারতে, তুমি অন্য কিছু বলতে। তখন এক সময় আমি রেগে যাই তাদের উপরে, বললাম এটা কি ছাপানোর জিনিস, তোমরা কি জানো আমার ভিতরে কি? তোমরা তো শুধু আমার উপরটাই দেখছো, কিন্তু আমার সারা শরীরে যে ক্ষত ছিল এটা কি জানো? আমার বাবা মা আমার বোন কখনো আমার শরীরের কোনো কিছু দেখেনি। আমি তাদেরকে আমার জামা তুলে দেখালাম, তারা দেখে তো সবাই চুপ হয়ে গেল, তাদের মুখে আর কোনো কথা নেই। আমার মা তো সেই ছেলেটাকে অভিশাপ দিতে লাগলো যে তুই যা করেছিস করেছিস, কিন্তু কেন আমার মেয়ের শরীরটা তুই এরকম করে দিলি, কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলি। তা আমার 3 মাস পর ডিভোর্সটা চলে আসে। আমাকে তারা 50,000 টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দেয় এবং গহনাগাটি ফার্নিচার যা ছিল সেগুলোও দিয়ে দেয়। তখন আমি গ্রামে থাকা শুরু করলাম, কিন্তু গ্রামের মানুষটা এতটা খারাপ, ঢাকা যখন ছিলাম এতটা বুঝতে পারিনি। ওখানে তো বদ্ধ ছিলাম, ওখানে কেউ কিছু বলার মতো ছিল না, কিন্তু এখানে থাকা অবস্থায় বুঝতে পারছি যে গ্রামের মানুষটা কতটা বাজে। সবাই আমার মুখের সামনেই এসে বলে যে পতিতা ঢাকায় ছিল, কার সাথে কি করেছে, করে করে এরকম জীবনটা নষ্ট করেছে। এসব কথা আমি নিতে পারতাম না। তাই এক সময় আমি আমার মাকে বলি যে দেখো আমি গার্মেন্টসে চাকরি করতে চাই, কিন্তু আমার মা ভয় পায় যে আবারও যদি আমার সাথে এমন কিছু হয়। আমার বড় ভাই গার্মেন্টসে চাকরি করতে করতে গার্মেন্টসের একটা মেয়েকে বিয়ে করে, আর আমার বিয়ের মধ্যে আমার ভাবিও এসেছিল। তা আমার ভাবির সাথে ভালোই সম্পর্ক। একসময় আমার ভাবিকে আমি সব কিছু খুলে বলি, আর আমার ভাবি তো আমার বিষয়টা সব কিছু জানে। তা আমার ভাবিকে বলি দেখো আমার এই জীবনটা এভাবে চলবে না, আমার তো 2 জায়গায় অঘটন ঘটে গেল, আর আমার বাবা মা আমাকে বসিয়ে কতদিন খাওয়াবে, আমি নিজে কিছু একটা করতে চাই, তুমি কি আমাকে চাকরি দিতে পারবে? তখন আমার ভাবি বলে হ্যাঁ দিতে পারবো না কেন, চলো তোমাকে আমি সাথে নিয়ে যাই। তা আমার মাকে বোঝালাম, মা দেখো তুমি কতদিন বেঁচে থাকবে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমাকে কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবে? আর আমার এই জীবনে কখনো বিয়ে হবে না, আমাকে কে বিয়ে করবে? আমি কতদিন এভাবে থাকবো? আমি নিজে কিছু একটা করে চলতে চাই। তখন আমার মা অনুমতি দেয়। আমার জীবনটা কিন্তু অনেক কঠিন ছিল। এরপরে কী হয়েছিল শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।